জ্যোতি রানী মালহোত্রা আবার উঠে এলো তার নাম। ভয়ঙ্কর গুপ্তচর, টাকার বিনিময়ে আমাদের বিভিন্ন তথ্য পাচার আইএসআই এর কাছে, পাকিস্তানের কাছে। আর এই জ্যোতি রানী মালহোত্রার যে মোবাইল, ল্যাপটপ, তার পুরো রিপোর্ট হিসার পুলিশের কাছে এলো এবং গুপ্তচর বৃত্তির বিভিন্ন তথ্য পাওয়া গেছে। বিস্তারিত জানাবো প্রতিনিধি মৈত্রেয়ীর কাছ থেকে, খবর নেব। মৈত্রেয়ী, দেখো, হিসার পুলিশের কাছে ইতিমধ্যেই জ্যোতি রানী মালহোত্রার ল্যাপটপ এবং মোবাইল ফোনের যে সমস্ত ডেটা, তার ফরেন্সিক রিপোর্ট এসে পৌঁছেছে। বেশ কিছু ডেটা এবং তথ্য এই ল্যাপটপ এবং মোবাইল থেকে ডিলিট করে দিয়েছিল জ্যোতি রানী মালহোত্রা, কিন্তু সেগুলোকেও রিকভার করা সম্ভব হয়েছে। যেটা আমরা জানতে পারছি যে 1 টিবিরও বেশি ডেটা কালেক্ট হয়েছে এবং তার ফরেন্সিক রিপোর্ট এই মুহূর্তে হিসার পুলিশের হাতে এসে পৌঁছেছে। আজকেই 4 দিনের রিমান্ডের পর জ্যোতি রানী মালহোত্রাকে আদালতে তোলার কথা এবং সেখানেই পুলিশের তরফ থেকে তাকে আরো রিমান্ডে নেওয়া যায় কিনা সে বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং সেই বিষয়ে কিন্তু আবেদন করা হবে বলে আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। ওকে, অপারেশন মির্জাফর এখনো চলছে, আর এই অপারেশন মির্জাফরে আরো ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে। সিআরপিএফ এর এসআই পদমর্যাদার একজন চর বৃত্তি করে, তাকে গ্রেফতার করা হয়েছে। সিআরপিএফ এর এসআই পদমর্যাদার। আবার যাব মৈত্রেয়ীর কাছে। মৈত্রেয়ী, অপারেশন মির্জাফরে এটা তো একটা বড় সড়ো তথ্য। এর পরিচয় কি? এ কতদিন ধরে গুপ্তচর বৃত্তি করত এবং সিআরপিএফ এর মধ্যে থেকে? নিঃসন্দেহে দেখো, এটা অত্যন্ত বড় ব্রেক থ্রু এই মুহূর্তে ভারতের যেটা তদন্তকারী সংস্থারা রয়েছে তাদের কাছে। দিল্লিতে এই সিআরপিএফ এর যে জওয়ান, তাকে গ্রেপ্তার করা হয়েছে। মতিরাম জাট এই ব্যক্তির নাম এবং এই জওয়ান একদিন দুদিন নয়, 2023 সাল থেকে টানা পাকিস্তান ইন্টেলিজেন্স অপারেটিভস বা পাকিস্তানের এজেন্টদেরকে বিভিন্ন সেন্সিটিভ ইনফরমেশন, তথ্য পাচার করত বলে প্রমাণ পেয়েছে এনআইএ ইতিমধ্যেই। এবং সেই তথ্য পাচারের জন্য, প্রতি তথ্য পাচারের জন্য সে মোটা রকমের অঙ্ক পেত পাকিস্তানের তরফ থেকে। ফলে টাকার বিনিময়ে দেশকে বিক্রি করে দেওয়া এবার সিআরপিএফ এর মধ্যেই সেরকম একজন ধরা পড়লো। ইতিমধ্যে পাটিয়ালা হাউস কোর্টের তরফ থেকে এই মতিরাম জাটকে নিজেদের হেফাজতে নিয়ে, এনআইএ যাতে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে যেতে পারে তার নির্দেশ দেওয়া হয়েছে এবং এনআইএ তরফ থেকেও কিন্তু একাধিক বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে যে কোন কোন সেন্সিটিভ ইনফরমেশন, কতটা তথ্য পাকিস্তানকে গত বছরে পাচার করেছে এই হাইকমিশনের যোগ থাকতে পারে, সেই দিকেও কি নজর এনআইএর? একেবারে সেটাও যেমন দেখা হচ্ছে, তার সঙ্গে সঙ্গে এর ওপরের হায়ার অফিসিয়ালসও কেউ যুক্ত ছিল কিনা। অর্থাৎ শুধু যে এই একজন ব্যক্তি এসপিওনাজে যুক্ত ছিল তেমনটা মনে করছে না এনআইএ। সেখানে দাঁড়িয়ে আর হায়ার অফিসিয়ালস কারা কারা যুক্ত ছিল, কত ওপর পর্যন্ত এসপিওনাজের বীজ ছড়িয়ে রয়েছে, সেটাই দেখার এবার চেষ্টা করছে এনআইএ। পাক দূতাবাস, বারবার বলছিলাম না, পাক হাই কমিশন অফিস, সেটাই তো একেবারে চক্র ওখানেই গুপ্তচর বৃত্তির। আইএসআই এজেন্ট জোগাড়ের কাজ। হরিয়ানার নু থেকে গ্রেফতার হওয়া পাক চরের বয়ানে চাঞ্চল্যকর তথ্য। হরিয়ানা থেকে আরেক ধৃত নমন ইলাহি, তার সঙ্গে আইএসআই হ্যান্ডলারের চ্যাট প্রকাশ্যে। मैं 2018 में पाकिस्तान एम्बेसी गया था अपना वीजा के लिए। मेरा पासपोर्ट दे दिया वापसी और नंबर जो है फॉर्म पर लिखा है, नंबर ले लिया मेरा उसने। वीजे के लिए जो कोई बंदा रहे ना, तो उससे किसी से 8,000 10,000 ऐसे पैसा कहे करे और बंदा भेज दे करे। जब मैं वीजा के लिए गया तो अब तो कुछ हमारे लिए कुछ करना पड़ेगा और उसके लिए हम तुझे लाखों रुपया देंगे। পাক দূতাবাসের আড়ালে ইসলামাবাদের কালো মুখ। সোমবার হরিয়ানার নৌ থেকে গ্রেপ্তার করা হয় পাক চরকে। পাক চর তারিফের চাঞ্চল্যকর বয়ান। मैं 2018 में पाकिस्तान एम्बेसी गया था अपना वीजा के लिए। मेरा पासपोर्ट दे दिया वापसी और नंबर जो है फॉर्म पर लिखा है, नंबर ले लिया मेरा उसने। वीजे के लिए जो कोई बंदा रहे ना, तो उससे किसी से 8,000 10,000 ऐसे पैसा कहे करे और बंदा भेज दे करे। जब मैं वीजा के लिए गया तो अब तो कुछ हमारे लिए कुछ करना पड़ेगा और उसके लिए हम तुझे लाखों रुपया देंगे। রবিবার ধৃত পাকচর জ্যোতি মালহোত্রা ঘনিষ্ঠ আরমান। তার বিরুদ্ধে ছিল অপারেশন সিঁদুরের তথ্য পাকিস্তানে পাচারের অভিযোগ। সোমবার নৌ থেকে গ্রেপ্তার করা হয় তারিফকে। পাকিস্তানের গুপ্তচর এই অভিযোগে শনিবার গ্রেপ্তার 6 জন, তাদের মধ্যে অন্যতম ইউটিউবার জ্যোতি মালহোত্রা। ধৃতদের তালিকায় ছিল নমন ইলাহি। আইএসআই চরদের সঙ্গে সরাসরি যোগাযোগ। পানিপথে একটি ফ্যাক্টরিতে বেসরকারি নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করত নমন।
পাকচর সন্দেহে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার ফোন খতিয়ে দেখে পুলিশ। এতেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। এই নামানের সঙ্গে আইএসআই হ্যান্ডলার ইকবাল কানার চ্যাট। এই চ্যাটে নামান লিখছে, সাহেব প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমার কি দোষ, আপনি আমার জন্য বসে আছেন। ইকবাল উত্তরে লেখে, তুই আমার কাজ করবি, আর কবে কাজ করবি তুই, সেনার দুটো প্রিন্ট দে। নামান উত্তরে লিখছে, আর দুদিন জানাব। এরপরেই ইকবাল নির্দেশ দিচ্ছে, কাশ্মীর যাও আর ক্যান্টনমেন্টের ছবি নিয়ে এসো। নামান জানায়, আচ্ছা জানাব। ইকবাল লেখে, গুড, জলন্ধর আর অমৃতসর থেকে জম্মুগামী ট্রেনে লোকেশন পাঠাও, দেখো এই ট্রেনগুলি করে কত লোক আসছে। সোমবার পুলিশ গ্রেপ্তার করে পাকচর দেবেন্দ্র সিং ধিলোকে। ফোনের সমস্ত তথ্য ডিলিট করে দেয় সে। বাজেয়াপ্ত ডিভাইস খতিয়ে দেখছে তদন্তকারীরা। पाकिस्तान गया था और वहाँ पाकिस्तान के लोगों के संपर्क में आया और उन लोगों के संपर्क में आने के बाद ये आईएसआई भारत पाकिस्तान युद्ध के समय जो ऑपरेशन सिंदूर चल रहा है उसकी जानकारियाँ देता था। इसके पास जो डिवाइस मिले हैं उसकी भी गहनता से तफ्तीश हमारी साइबर थाने के द्वारा की जा रही है। হরিয়ানার পর উত্তরপ্রদেশ, মোরাদাবাদ থেকে গ্রেপ্তার শাহজাদ। এই শাহজাদের সঙ্গে যোগাযোগ ছিল পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর। তাদের হয়ে ভারতে এজেন্ট জোগাড় করত শাহজাদ, মগজ ধোলাই করে পাঠাতো পাকিস্তানে। নতুন এজেন্টদের ভিসার ব্যবস্থা করত, টাকাও দিত এজেন্টদের। পাকিস্তানে পাচার করত গোপন তথ্য। একের পরে গ্রেপ্তারি, তাদের মোবাইল ফোন ঘেটে চাঞ্চল্যকর তথ্য পাচ্ছেন গোয়েন্দারা। সেই তথ্য খতিয়ে দেখে আরও গ্রেপ্তারি। পাঞ্জাবের গুরদাসপুর থেকে গ্রেপ্তার 2 পাক চর, সুখপ্রীত সিং এবং করণবীর। বাজেয়াপ্ত 8 রাউন্ড কার্তুজ। সুখপ্রীত এবং করণবীরের বিরুদ্ধে অপারেশন সিঁদুরের তথ্য পাকিস্তানে পাচারের অভিযোগ। पाकिस्तानी जासूस ही हैं, इन्होंने हमारे देश के साथ गद्दारी की और इन दोनों लोगों को अरेस्ट किया है और ये सीधे तौर से आईएसआई से इन टच में थे। पहलगाम अटैक होता है उसके बाद आईएसआई इनको एक्टिव करती है और ऑपरेशन सिंदूर के बाद तो इनको ज़्यादा एक्टिव करती है कि आप ये इन्फॉर्मेशन हमें कलेक्ट करके भेजो। तकरीबन 1 लाख रुपया ट्रांजैक्शन भी इनको हुई है। আইএসআই এর পর আইএসের চর। অন্ধ্রপ্রদেশ পুলিশের হাতে গ্রেপ্তার 2। তেলেঙ্গানা থেকে গ্রেপ্তার সিরাজুর রহমান। হায়দ্রাবাদ থেকে ধৃত সৈয়দ সমীর। এরা কর্ণাটক এবং মহারাষ্ট্রের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, হায়দ্রাবাদে বোমা বিস্ফোরণের ছক ছিল এই সিরাজুর রহমান এবং সৈয়দ সমীরের। নিউজ 18 বাংলা। এবার এ রাজ্যে চলে আসি, বাদুড়িয়ার খবর দেখাবো। সরকারি প্রকল্পের রাস্তা হচ্ছে, সাধারণ মানুষের ভালোর জন্য রাস্তা হচ্ছে, কিন্তু একজন শুধু সেখানে বাধা। এই গাছ তার, এই গাছ তিনি কাটতে দেবেন না, তা নিয়ে ব্যাপক গন্ডগোল। সরাসরি চলে যাব প্রতিনিধি অনুপমের কাছে, তবে তার আগে ছবিটা একবার দেখাবো। অনুপম, সব দেখলাম, কিন্তু তারপরে কি হলো? সেই ব্যক্তি কি অন্তত মানলেন বিষয়টা, রাস্তা তৈরি করতে দেবেন? না দেখো, এই যে তিনি তো মানতে চায়নি, গ্রামের মানুষ ক্ষোভে ফেটে পড়ে। তার কারণ এই এলাকার এই যে মলয়াপুর, রঘুনাথপুর পঞ্চায়েতের মলয়াপুর, এখানকার এই যে প্রায় 5.5 কিলোমিটার রাস্তা দীর্ঘ কয়েক বছরের চাহিদা ছিল এলাকার মানুষের, এবং সেটা রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের 2 কোটির বেশি টাকা বরাদ্দ হয় এবং 10 ফুট চওড়া 5.5 কিলোমিটার রাস্তার বরাদ্দ হয় এবং সেই কাজও শুরু হয়। কিন্তু গ্রামের প্রতিটা মানুষ এই রাস্তা যাতে ভালোভাবে হয় সেই জন্য প্রতিটা মানুষ জায়গা ছেড়ে দিয়েছে, কাজ কেটে দিয়েছে। কিন্তু এই ভদ্রলোক যেহেতু বাধা দেয়, তখন এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়ে, তার গাছ ফাছগুলো কেটে দেয় এবং রাস্তার কাজ শুরু হয়। আচ্ছা, রাস্তার কাজ শুরু হয়েছে। পিন্টু সর্দার, তিনি কিন্তু স্থানীয় মেম্বারের বলেই আমাদেরকে বলছে এই গাছগুলো কাটতে হবে। আমরা ওর কথা মতো সব কেটে দিয়েছি সঙ্গে সঙ্গে। তাছাড়াও ওরা ফিতে ধরে মেপে দেখে পুরো 12 ফুট একদম পারফেক্ট আছে। তারপরেও এসে বলছে না আরও 6 ইঞ্চি আরও দিতে হবে তোমাদের, জোর করে। এখান থেকে একদম ছাড়বো না, অন্য জায়গায় ছাড়বো, এখান থেকে ছাড়বো না বলে আমার বাবারে ফেলে দিয়েছে গর্তের ভিতরে ফেলে। আর টুল দিয়ে এরকম কোপ মারতে গিয়েছে, হাতে এখানে লেগেছে, এখানে পুরো একদম কেটে গেছে। আর কাকার বড় ছেলে ওকে প্রচণ্ড মার মেরেছে, মানে সে এখন খুবই অবস্থা খারাপ, তার 5 জনকে মেরেছে। ঘটনা আমাদের কোনো দোষ নেই, আমাদের গায়ের জোরে ওরা মানে এইসব করছে। ওকে বেশি জমি ছাড়তে বলেনি, 10 ফুট জমি, সেই জমি ছাড়তে বলা হয়েছিল গাছের জন্য, কিন্তু না, উনি ছাড়তে রাজি নন। পঞ্চায়েত কি বলছে দেখুন।
অভিযোগ থাকতে পারে। ম্যাটারটা হলো রাস্তাটা 10 ফুট করে স্যাংশন, সেটা বার করতে গিয়ে এবার সারা গ্রামের মানুষ কম্প্রোমাইজ করেছে। সারা গ্রামের মানুষ চেয়েছে যে রাস্তাটা হোক। সবাই বড় বড় পাঁচিল ভেঙেছে, বড় বড় গাছ কেটে নিয়েছে। ওই একটা পরিবার এসে ওরা বাধা দেয় যে আমরা রাস্তার জায়গা দেবো না কোনো মতে, রাস্তার গাছ কিছুই কাটবো না, ছোট ছোট গাছ। সারা গ্রামবাসীর বক্তব্য একটাই যে আমরা তো সবাই জায়গা দিয়েছি, তাহলে তোমরা দেবে না কেন? ওই পরিবারটা প্রথম থেকেই ডিস্টার্ব ছিল। সমগ্র গ্রামবাসী মিলে ওখানে উপস্থিতিতে এই ঘটনাটা ঘটেছে। আমার ছেলেপিলে ওখানে ঠেকিয়েছে, পুরোটা সেফ দিয়েছে, গ্রামবাসীদের থেকে ওদেরকে বাঁচিয়েছে।